বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমানের নজিরবিহীন সিদ্ধান্ত, যানজট বিবেচনায় কমানো হয়েছে প্রোটোকল বহর, সাপ্তাহিক ছুটির দিনে অফিস করার ঘোষণা। সড়কে কাউকে বাধ্য করে টাকা আদায়ের কোনো সুযোগ নেই, সচিবালয়ে চাঁদাবাজি ইস্যুতে পরিবহন মন্ত্রীর স্পষ্ট বার্তা। ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা পাবেন শিক্ষকরা, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আশ্বাস। এমপিওভুক্তকরণে জটিলতা নিরসনে বিশেষ গুরুত্ব। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। প্রভাব পড়েছে দেশের বাজারেও। ভারতের ভিসা কার্যক্রম দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে, জানালেন দেশটির সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। কূটনৈতিক সম্পর্কে নতুন মোড়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি, প্রতিরক্ষা ও বাণিজ্য ইস্যুতে নতুন চুক্তির প্রস্তাব। বিএনপির ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানিয়ে দিলেন বন্ধুত্বের বার্তা। ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, দেয়া হবে নগদ অর্থ, অগ্রাধিকার পাবে নিম্ন আয়ের জনগোষ্ঠী, জানালেন খাদ্যমন্ত্রী। রমজানকে ঘিরে বেসামাল নিত্যপণ্যের বাজার, অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে আলোচিত ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডল, মব তৈরির চেষ্টা। জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবারও গ্রেপ্তার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, এবার নায়িকা বানানোর প্রলোভনে ধর্ষণের অভিযোগ। দেশে আবারও ভূমিকম্প অনুভূত, এবার উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক, রিক্টার স্কেলে মাত্রা 4.10। এখন থেকে শনিবারেও অফিস করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরকে অতিরিক্ত খরচ না করার জন্য নির্দেশনা দিয়েছেন। এদিকে দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 9:10 সচিবালয়ে প্রবেশ করেন তিনি। আজ ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে বৃহস্পতিবার গুলশান এভিনিউর বাসভবন থেকে নিয়মিত ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান থেকে সচিবালয়ে পৌঁছাতে তার প্রায় 41 মিনিট সময় লেগেছে। রুমন বলেন, ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি দাঁড়ায় তখন পথচারীরা প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। কেউ কেউ গাড়ির কাছে এসে তাকে শুভেচ্ছা জানান এবং মুঠোফোনে সেলফি তোলেন। পরে সচিবালয়ে পৌঁছলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা না, সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 50% উৎসব ভাতা পান। এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপ
সকালে এসব বিষয়ে কথা বলেন তিনি। সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না কেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমরা অবগত। এবার এই সরকারের আমলে এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। কোনো ধরনের অনিয়ম, ঘুষ, বাণিজ্য হয়েছে কিনা আমরা সেসব বিষয়ে খতিয়ে দেখব। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটা চালু করা হবে। না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও খতিয়ে দেখা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও $5,000 ছাড়িয়েছে। টানা প্রায় এক সপ্তাহ ধরে পতনের পর গত 2 দিনে মূল্যবান এই ধাতুটির দর 3% বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রূপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে 19 ফেব্রুয়ারি দুপুর 2:40 স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 0.7% বেড়ে $5,012.83 দাঁড়িয়েছে। আর বুধবার 2.5% বেড়ে প্রতি আউন্স স্বর্ণ $5,001 লেনদেন হয়। একই সময়ে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্স প্রতি 0.4% বেড়ে $5,031.20 লেনদেন হয়েছে। এর আগে গত মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম $4,841.74 নেমে আসে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা তুঙ্গে উঠেছে। এতে মূল্যবান এই ধাতুর দর আরও বাড়তে পারে। মূলত তেহরানকে চাপে রাখতে জানুয়ারির মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌবহর পাঠানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপক বেড়ে যায়। একই সঙ্গে ইরানে হামলা চালাতে মুখিয়ে আছে দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানান, আগামী রোববারের মধ্যেই তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন। Nemo.money এর বাজার বিশ্লেষক জেমি দত্তর মতে, ভূ রাজনৈতিক উদ্বেগগুলো কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তবে তা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে, বাজারে ব্যাপক প্রভাব ফেলবে। অন্যদিকে বুধবার 5% বেশি বৃদ্ধির পর 19 ফেব্রুয়ারি স্পট সিলভারের দাম আরও 2.7% বেড়ে প্রতি আউন্স $79.24 দাঁড়িয়েছে। গত 29 জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ $5,594.82 পৌঁছেছিল স্বর্ণের দর, আর রেকর্ড সর্বোচ্চ $121.64 ছুঁয়েছিল রূপা। সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ভ্রমণ ভিসা সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সহকারী হাইকমিশনার বলেন, দুদেশের সম্পর্ক আরও জোরদার করতে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। অনিরুদ্ধ দাস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রতিষ্ঠিত। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদী ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কের প্রধান অংশীদার। তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের চিন্তা চেতনায় মিল রয়েছে। ইতিহাস ও সাংস্কৃতিক ধারাবাহিকতা দুই দেশই বহন করে আসছে। দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। এর আগে 24-এর অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয় তার প্রভাব পড়ে ভিসা কার্যক্রমেও। ওই সময় থেকে ভারত বাংলাদেশে ভিসা প্রদান সীমিত রেখেছে। আগামী ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পরিবেশ মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটা কিন্তু সর্বজনীন, এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না, তবে এটা একটা
কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে তারপর দরিদ্র, তারপর মধ্যবিত্ত, এভাবে যাবে। এই রমজানেই কি এটি শুরু হচ্ছে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই শুরু করতে। সিপিডি বলেছে যে আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড চালু যদি না হয় তাহলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের উপর পড়বে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমাদের খালি মেকানিজমটা বের করছে, মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে সেটা নিয়েই কথা হয়েছে বলে জানান তিনি। জনস্বার্থের 3টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্য ও সচিবদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত পৃথক বৈঠক থেকে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। অগ্রাধিকার দেওয়া 3টি বিষয়ের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা বিষয়গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মন্ত্রীদের যে কোনো প্রভাব, প্রতিপত্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের ওপর জোর দিয়ে সবাইকে সতর্কও করা হয়। রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে মঙ্গলবার বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথামাফিক সরকারের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক করতে হয়। এই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য এবং উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী উপদেষ্টাদের বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু অনুশাসন দিয়েছেন। সরকার 180 দিনের একটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে, সেটি পরে জানানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের কাছে এই মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। এগুলো বাস্তবায়নে 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে কর্মপরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশের তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথা চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এই সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়। আগামী ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পরিবেশ মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটা কিন্তু সর্বজনীন, এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না, তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে তারপর দরিদ্র, তারপর মধ্যবিত্ত, এভাবে যাবে। এই রমজানেই কি এটি শুরু হচ্ছে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই শুরু করতে। সিপিডি বলেছে যে আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড চালু যদি না হয় তাহলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের উপর পড়বে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমাদের খালি মেকানিজমটা বের করছে, মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে সেটা নিয়েই
কথা হয়েছে বলে জানান তিনি। প্রতিবছর পবিত্র মাহে রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। আর এসব অভিযানে বেশ পরিচিত মুখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তার কার্যক্রম সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত। তবে এবার অভিযান পরিচালনার সময় বাধার মুখে পড়েছেন জব্বার মণ্ডল। শুধু তাই নয়, এ সময় তাকে হুমকিও দেওয়া হয়। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে 18 ফেব্রুয়ারি রাজধানীর মৌলভীবাজারে একটি তদারকিমূলক অভিযানে যান জব্বার মণ্ডল। অভিযানে দেখা যায় মাত্র 10 দিনের ব্যবধানে একটি প্রতিষ্ঠান ছোলার দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন, যা বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী এবং বাজারে অস্বচ্ছতার স্পষ্ট প্রমাণ। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় হঠাৎ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো জরিমানা না দেওয়ার ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং দোকানপাট বন্ধ করার হুমকি দেন। এছাড়া বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ সময় তাকে শান্তিপূর্ণভাবে আলোচনার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করে মব সৃষ্টির চেষ্টা করেন। পরে পরিস্থিতির অবনতি হলে বাধ্য হয়ে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংস্থাটি জানিয়েছে, এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা ও ভোক্তা অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগজনক। বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ব্যবসায়ী বাজার ব্যবস্থাপনায় কারসাজি করবে বা তদারকিতে বাধা দেবে তাদের ব্যবসায়িক লাইসেন্স বাতিল এবং ছাড়পত্র বন্ধ করে দেওয়া হবে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেফতার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও নিজ এলাকায় ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। সেই কথা মতোই তিনি বগুড়ায় যান। অবশেষে সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানার পুলিশ। থানার পরিদর্শক মাহফুজ আলম বলেন, আজ সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো। গত 10 ফেব্রুয়ারি দুপুরে বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে গতকাল বুধবার এক ছোট সাক্ষাৎকারে হিরো আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। এবারে তার ইচ্ছে জামায়াত অথবা এনসিপির মনোনয়ন চাইবেন। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:46 এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট নগরী সহ জেলার বিভিন্ন এলাকা। কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ড ধরে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 4.1 ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানায় সংস্থাটি। এদিকে ভূমিকম্পের তথ্য প্রদানকারী বৈশ্বিক অ্যাপ মাই আর্থকোয়াক অ্যালার্ট বলছে, ঢাকা থেকে 181 কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকা ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.10 এবং এর গভীরতা স্বল্প মাত্রার হলেও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান তিনি। জনস্বার্থের 3টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্য ও সচিবদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত পৃথক বৈঠক থেকে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। অগ্রাধিকার দেওয়া 3টি বিষয়ের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা বিষয়গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মন্ত্রীদের যে কোনো প্রভাব, প্রতিপত্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের ওপর জোর দিয়ে সবাইকে সতর্কও করা হয়। রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে মঙ্গলবার বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথামাফিক সরকারের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক করতে হয়। এই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য এবং উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী উপদেষ্টাদের বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু অনুশাসন দিয়েছেন। সরকার 180 দিনের একটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে, সেটি পরে জানানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের কাছে এই মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। এগুলো বাস্তবায়নে 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে কর্মপরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন। এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই 3 সিটি নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি 9টি সিটি কর্পোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 497 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। ইসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা উঠেছিল। সে সময়ে 3 বড় সিটি কর্পোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয় ইসিকে। পরে অবশ্য বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সম্মতি দেয়নি সরকার। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 2020 সালের 2 জুন। সেই হিসাবে গত বছরের 1 জুন এই সিটির 5 বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল 2020 সালের 3 জুন। এই সিটির 5 বছরের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 2 জুন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 23 ফেব্রুয়ারি। আইন অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। এই 3 সিটিতে নির্বাচনের প্রস্তুতি সবচেয়ে জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে ইসি। এ কারণে প্রথম দফায় সিটিগুলোতেই নির্বাচন আয়োজন করতে চাইছে তারা। ইসি সূত্র জানায়, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুত ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করবে। চট্টগ্রাম সিটির জন্য সময় খুবই সীমিত থাকায় সেখানে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, তাদের মূল দায়িত্বই হচ্ছে নির্বাচন আয়োজন। সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয় তাদের। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আয়োজনের পথে এগোবেন তারা। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিএনপি সরকারের যাত্রা শুরু করার পর এই সরকারের আমলে রাষ্ট্রপতি কে হবেন বা কবে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যেই সামাজিক মাধ্যমে বিএনপির অনেক নেতার নামও আলোচনা হতে দেখা গেছে। যদিও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। প্রশ্ন হলো, মেয়াদ শেষ হওয়ার আগেই কি নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যায়? রাষ্ট্রপতিকে কি অপসারণ করা যায়? বা নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়াটা কি আমরা জানব এই ভিডিওতে। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সর্বোচ্চ 2 বার তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালের এপ্রিলে দায়িত্ব নিয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বর্তমান রাষ্ট্রপতি 2024-এ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথও পাঠ করিয়েছিলেন। প্রধান উপদেষ্টা পদে সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শপথ পাঠ করিয়েছেন তিনি। তারেক রহমান সশস্ত্র চিত্রে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিল মাসে। এছাড়া রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদে অভিশংসনের মাধ্যমেও শূন্য হতে পারে রাষ্ট্রপতির পদ। যদিও 2024 সালের অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তবে শেষ পর্যন্ত তাকে অপসারণ কিংবা তার পদত্যাগের ঘটনা ঘটেনি। তবে গত ডিসেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেওয়া একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি সরে যেতে চান। তিনি বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি সরে যেতে আগ্রহী। নির্বাচন না হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। যদিও রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে বিএনপির তরফ থেকে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু অনেকেই ধারণা করছেন সংসদের অধিবেশন বসার পরে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতে পারে। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটেই নির্বাচিত হন রাষ্ট্রপতি। এই ক্ষেত্রে কারো বয়স 35 বছরের কম ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হলে কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। একসময় বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার বিধান ছিল। তবে 1991 সালে পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয়ে যায়। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি নির্বাচনী কর্তা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন। রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। তবে রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে বিধান অনুযায়ী ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন সময়ে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় সময়ে যদি অধিবেশন না থাকে তাহলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে প্রজ্ঞাপন জারি করে ভোট গ্রহণের কমপক্ষে 7 দিন আগে অধিবেশন আহ্বান করবে। এভাবেই নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ক্রমেই চরম আকার ধারণ করছে, বাড়ছে যুদ্ধের দামামা। দুপক্ষই প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। এমন প্রেক্ষাপটে সিরিয়া থেকে নিজেদের অবশিষ্ট সেনাদের বড় অংশ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন, যা ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য যুদ্ধের। গত বছরের জুনে নিজেদের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল ইরান। এবারও সেই সম্ভাবনা প্রবল, যা আঁচ করে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, সিরিয়া সরকারের নিজ দেশের ভেতরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের দায়িত্ব নিতে সম্মত হওয়ায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মূলত ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর প্রভাব দমনে 2015 সালেই সিরিয়ায় নিজেদের সেনা মোতায়েন রেখেছে ওয়াশিংটন। তবে সম্প্রতি ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর সিরিয়া থেকে ধাপে ধাপে সেনাদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে সিরিয়ার 2টি ঘাঁটি দক্ষিণের আল তানফ এবং উত্তর পূর্বের আল সাদ্দাদি ঘাঁটি থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। এখন বাকি প্রায় 1000 সেনাও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করলেও ইরানের কাছাকাছি মার্কিন সেনা উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন ইরানের কাছাকাছি অবস্থান করছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে। এই সপ্তাহান্তেই পারস্য উপকূলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা CNN জানায়, ইরানে সামরিক হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। অপেক্ষা এখন কেবল ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তে। আরও বলা হয়েছে, গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত।
পরিস্থিতি যখন ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে, তখন হরমুজ প্রণালী বন্ধ করে যুদ্ধের মহড়া দিয়েছে তেহরান। এছাড়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন ধাক্কা খেতে পারে যা থেকে সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। শুধু তাই নয়, মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন খামেনি। বলেন, তারা বারবার বলছে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। রণতরী অবশ্যই বিপজ্জনক, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া বরাবরই তার পররাষ্ট্র নীতিতে মুক্ত ও সক্রিয় মতবাদের জন্য পরিচিত। কিন্তু হঠাৎ করেই দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোহো সুবিয়ান্তোর সরকার গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তাও আবার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসের অধীনে। এই সিদ্ধান্ত কি জাকার্তার জন্য কোনো কৌশলগত মাস্টার স্ট্রোক, নাকি একটি বিপজ্জনক জুয়া? ট্রাম্পের মতো বিতর্কিত নেতার নেতৃত্বে গঠিত জোটে যোগ দিয়ে ইন্দোনেশিয়া কি তার দীর্ঘদিনের নিরপেক্ষতার ঐতিহ্য বিসর্জন দিচ্ছে? গাজার মতো সংবেদনশীল রণাঙ্গনে সেনা পাঠিয়ে দেশটি কি নিজের জাতীয় স্বার্থ রক্ষা করছে, নাকি কোনো বিদেশি এজেন্টার দাবার গুটি হচ্ছে? ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতির ভিত্তি ছিল নিরপেক্ষতা এবং একক পরাশক্তির লেজুর বৃত্তি না করা। কিন্তু ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেওয়া এবং সেনা পাঠানোর সিদ্ধান্ত এই ঐতিহ্যের ওপর বড় আঘাত। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সুচিন্তিত কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ভূরাজনৈতিক দৃশ্যপটে নিজেদের জাহির করার একটি আবেগপ্রসূত পদক্ষেপ। ট্রাম্পের মতো একজন মেরুকরণকারী ও বিতর্কিত ব্যক্তিত্বের নেতৃত্বে চলা কোনো উদ্যোগে নিজেকে সঁপে দিয়ে জাকার্তা তার দশকের পর দশক ধরে গড়ে তোলা কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়েছে। মুক্ত ও সক্রিয় নীতির অর্থ ছিল জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, বাইরের চাপে নয়। কিন্তু এই পদক্ষেপে সেই স্বাধীনতার ক্ষয় স্পষ্ট। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে ইন্দোনেশিয়া, কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত এই বোর্ড অব পিস জাতিসংঘের স্বীকৃত কাঠামোর বাইরে। গাজা কোনো সাধারণ শান্তিরক্ষা ক্ষেত্র নয়, এটি বিশ্বের অন্যতম জটিল সংঘাতপূর্ণ এলাকা। সেখানে জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া এবং ট্রাম্পের একপাক্ষিক নীতিকে বিশ্বাসী নেতার অধীনে সেনা মোতায়েন করা ইন্দোনেশিয়াকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে রাজনৈতিক বিবাদের পক্ষে ঠেলে দিতে পারে। এতে রাজনৈতিক আইনের প্রতি জাকার্তার শ্রদ্ধাবোধ প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়া সংবিধান সব ধরনের ঔপনিবেশিকতার বিরোধী এবং দেশটি সবসময় ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অতীতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছেন। এমন একজন ব্যক্তির নেতৃত্বাধীন উদ্যোগে যোগ দেওয়া ইন্দোনেশিয়ার জন্য একটি বড় নৈতিক প্যারাডক্স বা বৈপরীত্য। যদি এই বোর্ড অব পিস ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত না করে কেবল ইসরায়েলের সুবিধার্থে আঞ্চলিক স্বাভাবিকীকরণ এগিয়ে নেয়, তবে তা ইন্দোনেশিয়ার জনগণের আবেগের সাথে সাংঘর্ষিক হবে। এতে ওআইসি এবং জাতিসংঘে দুর্বল হয়ে পড়তে পারে ইন্দোনেশিয়ার নৈতিক অবস্থান। ৮,০০০ সেনা বা একটি পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েন করা কোনো একটি ছোট সিদ্ধান্ত নয়। গাজার সংঘাতের সঙ্গে কেবল ইসরায়েল ফিলিস্তিন নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোও জড়িত। ট্রাম্পের উদ্যোগে যাওয়া ইন্দোনেশিয়া সেনাদের সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমা প্রক্সি বা সেবাদাস হিসেবে গণ্য হতে পারে, যা তাদের পরিণত করবে সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে। এছাড়া অর্থনৈতিকভাবেও এটি বড় চাপ। যখন দেশের অর্থনীতিতে প্রণোদনা প্রয়োজন এবং নর্থ নাটুনা সাগরে উত্তেজনা বাড়ছে, তখন এলিট ফোর্সকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া এবং তাদের লজিস্টিক ব্যয় বহন করা জাতীয় নিরাপত্তার জন্য আত্মঘাতী হতে পারে। যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের বলয়ে বেশি ঝুঁকে পড়লে চীন, রাশিয়া এবং আসিয়ানের জন্য শরিকদের সঙ্গেই ইন্দোনেশিয়ার দর কষাকষির ক্ষমতা কমবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার নেতৃত্ব নির্ভর করে তার নিরপেক্ষতার উপর। ট্রাম্পের একক এজেন্ডায় যুক্ত হলে সেই নিরপেক্ষতা হারাবে জাকার্তা। এছাড়া মার্কিন রাজনীতি এখন চরমভাবে বিভক্ত। ভবিষ্যতে যদি মার্কিন প্রশাসন ট্রাম্পের নীতি থেকে সরে আসে, তবে ইন্দোনেশিয়া অপ্রয়োজনীয়ভাবে কূটনৈতিক বিড়ম্বনায় পড়বে। বিশ্লেষকরা বলছেন, বহুকেন্দ্রিক বিশ্বে প্রভাব বিস্তারের জন্য ইন্দোনেশিয়ার কোনো শর্টকাট বা সংক্ষিপ্ত পথের প্রয়োজন নেই। কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকার মোহে জাকার্তা যে জুয়া খেলছে, তা দেশটির দীর্ঘমেয়াদী সুনাম ও স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।